15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন, বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের। স্বৈরাচারের বিশ্বস্ত সহকারী গোলাপ, মিডিয়া দখল সহ দেশে বিদেশে অঢেল বিত্ত বৈভব। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:30 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 15 বছর ধরে একের পর এক ভোটারবিহীন, একতরফা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনই দেশের স্বৈর সরকারের জন্ম দিয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও দলীয় আনুগত্যে কাজ করে গেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের। শিউলি শবনমের প্রতিবেদন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে স্বেচ্ছায় পদত্যাগ সহ শুরু হয় ব্যাপক পরিবর্তন। এমন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়ে নির্বাচন ভবনের সামনে টানিয়েছে বিভিন্ন ব্যানার। এই অবস্থায় আওয়াল কমিশন বহাল থাকবে নাকি পদত্যাগ করবে তা নিয়ে খোদ কমিশনেই চলছে নানান আলোচনা। আওয়ামী লীগ সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনও ভুগছেন অস্বস্তিতে। কেউ কেউ অফিসেও অনিয়মিত। এদিকে ধারাবাহিকভাবে রকিব, হুদা এবং সর্বশেষ আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনই হাসিনা সরকারকে ক্ষমতালোভী, দানবীয় ও দুষ্কৃতিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে বলছে সুশাসনের জন্য নাগরিক। রকিবউদ্দিন কমিশন তখন বলে বেরিয়েছেন, যাদের কাছে বলেছেন তারাই আমাকে বলেছে যে তিনি যদি সেই নির্বাচন না করতেন তাহলে তিনি গুম হয়ে যেতেন। হাবিবুল আওয়াল কমিশন একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। হাসিনা সরকারকে সহায়তাকারী ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের শাস্তির দাবি তুলেছে সুজন। নির্বাচন কমিশনের সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা, এবং তারা বললেন যে তাদের কোনো কিছু করণীয় নেই। তাদেরকে তো দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। চলতি বছর 7 জানুয়ারি আওয়াল কমিশনের ডামি নির্বাচন না হলে দেশে ছাত্র জনতার এত বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটত না বলেও মনে করেন বিশ্লেষকরা। এবং তাদের করণীয় করে নাই বলেই এতগুলো প্রাণহানি হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমার বিষয়টি। নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্পর্কেও অন্তর্বর্তী সরকারের ভাবনার কথাও তুলে ধরেন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 16 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, গণমাধ্যমকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তা থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার সহ নানা ইস্যু। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। এ সময় তিনি কথা বলেন নির্বাচন অনুষ্ঠানের সময় প্রসঙ্গে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।
আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। হাসিনা সরকারের সময় আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ডিবি হেফাজতে আছেন তিনি। রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। 2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাপ। মানুষরূপী ভয়ঙ্কর এক গোলাপ ফুটেছিল মাদারীপুরে। সুগন্ধের লেশমাত্র ছিল না। উৎকট দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর ছিল মাদারীপুর 3 আসনের সাধারণ মানুষের। আব্দুস সোবহান গোলাপের দখল হামলা মামলায় তটস্থ ছিলেন গোটা মাদারীপুরের জনগণ। ক্ষমতার অপব্যবহার করে গোলাপ কামিয়েছেন অন্তত 10,000 কোটি টাকা। মিডিয়া দখল সহ দেশ বিদেশে গড়েছেন অঢেল বিত্ত বৈভব। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। আব্দুস সোবহান গোলাপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, স্বৈরাচারের বিশ্বস্ত কেশিয়ার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জায়গা পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন গোলাপ। অর্থের নেশা পেয়ে বসে থাকে। ক্ষমতার অপব্যবহার করে দুহাতে কামান অর্থ। অন্তত 10,000 কোটি টাকার মালিক হন অল্প সময়ে, যার একটি অংশ চলে যায় যুক্তরাষ্ট্রে থাকা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে। যুক্তরাষ্ট্রে গোলাপে রয়েছে অঢেল সম্পত্তি। দেশটিতে 9টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, কানাডাতেও আব্দুস সোবহান গোলাপ সম্পদের পাহাড় গড়েছেন বলে খবর আছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাড়াটে হয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টেলিভিশনও প্রায় 8 বছর দখলে রাখেন আব্দুস সোবহান গোলাপ। পুরস্কার হিসেবে গোলাপের স্ত্রী গুলশান আরাকে করা হয় 21 টেলিভিশনের পরিচালক। বুকে ধারণ করে বিশ্বাস করে তারই আলোকে আমরা আগামী দিনে জাতির জন্য, দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এই পরিবারের পক্ষ থেকে, এটা আমরা কিন্তু আজ অঙ্গীকারবদ্ধ। এদিকে নিজ জেলা মাদারীপুরে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। জমি ও প্রতিষ্ঠান দখল, কমিশন বাণিজ্য, সরকারি বরাদ্দ আত্মসাৎ, চাঁদাবাজি সবই করেছেন নির্দয়ভাবে। আশারও করার জায়গায় হেনে জোর করে গোলাপ নেওয়া লইয়া গেছে। 25,000 টাকার মাটি করছি আমি, বাড়ি কর্ম করিয়া এরপর এই বাড়ি দখল করে লইয়া গেছে। গোলাপের অপকর্মের প্রতিবাদ করা যেত না। হামলা ও মামলার ভয়ে তটস্থ থাকতেন স্থানীয়রা। আমি হাসপাতালে 27.5 জায়গা দিছি। আমার ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, 2 ছেলেরই, কিন্তু চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। প্রধানমন্ত্রী ভয় দেখে আমার জায়গা আর ওদের জায়গা সব নিয়ে গেছে। কাঁচা ধানের ভিতরে বালি ছাড়িয়ে দিয়া ভরিয়া দাওয়াই রাখছে। আমাকে পোলাপা নিয়ে ফিরে আইয়া বাড়ি টেকতারে নাই। আমাকে হসপিটালে জায়গা ছিল 36 শতাংশ,
আমাকে জায়গাটা নিয়ে গেছে। কালকিনির উত্তর রমজানপুর ও চর দৌলত খা মৌজায় একের পর এক জমি দখল করেছেন গোলাপ। দখলি জমি ও বসত ভিটায় নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন একাধিক প্রতিষ্ঠান। এই গোলাপ মেয়ে আমার উড়াই দিছে। এই গোলাপ মেয়ে তো কলেজ মিরাজ করছে এই 2 বছর হয়। এই বাড়িটা আমাদের শুধু আছে, আর ওদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে। ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা টামলা, অনেক হুমকি দিয়েছে। এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম নিজের নামে নামকরণ করেছেন। এ থেকে বাদ যায়নি মসজিদও। এলাকার নির্মিত মসজিদও নিজ নামে নামকরণ করেছেন আব্দুস সোবহান গোলাপ। এই যে ভবন করছে আমাদের দোকানপাট ভাঙ্গা, গোলাপ ভাই নিজে নিয়ে এই কলেজের লাইব্রেরির জন্য আমাদের জায়গা আমাদের নাক পিয়া লয়ে গেছে, বালি বর্ষে আমাদের জিগেও নাই। গোলাপের মুক্তিযোদ্ধা সনদ নিয়েও ঘোর আপত্তি বীর মুক্তিযোদ্ধাদের। গোলাপ নানান জায়গায় প্রচার করে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে, কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না, কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও না। হাসিনার পতনের পর তার বিরুদ্ধে মামলা করেছেন এক বীর মুক্তিযোদ্ধা সহ 5 ভুক্তভোগী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বন্যার পানি অনেক অঞ্চল থেকে নামতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। নতুন করে প্লাবিত হচ্ছে কিছু স্থান। এতে মানুষের ভোগান্তি দীর্ঘ হচ্ছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভয়াবহ বন্যা কবলিত ফেনীর 6টি উপজেলার 8 লাখ মানুষ। ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। এ পর্যন্ত মারা গেছে 10 জন। কন্টিনিউ এবং আস্তে আস্তে এখন অলমোস্ট 1200+ মানুষ এখানে থাকতেছে। ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, এখানে খুব খাবারের সংকট। সর্দি, কাশি, জ্বর এটা নিয়ে আসতেছে। 2-1টা আমরা নিউমোনিয়া পাচ্ছি, আর ডায়রিয়া, এটা ছোট বড় সবারই ডায়রিয়া পাচ্ছি আমরা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন 1,50,000 মানুষ। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে না পারায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। আজকে আমরা 4 দিন এখানেই আছি। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার 250 বেড হাসপাতালের বাইরেও 7টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। মনু, ধলই ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনো পানিবন্দী। খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমেরিকা ও যুক্তরাজ্য প্রবাসীরাও। খুব বেশি পানি, আমরা ফালং বাসায় গরুর বাঙ্গা নিচে গিয়ে আমরা লাগাবাড়ি আশ্রয় লইছিলাম। আপনারা যারা আরো আছেন বিত্তশালী, আপনারাও আগুই আউকা এরার সহযোগিতার হাত বাড়াউকা। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালয়ে ঢুকে লক্ষ্মীপুরে নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। 5 উপজেলায় 6 লাখ মানুষ পানিবন্দী। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 20,000 গ্রাহক। নেই বিশুদ্ধ পানি। জেলায় স্থায়ী 185টি এবং অস্থায়ী 60টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা পানির ভিতরে আছি, বাড়িতে পানি, ঘরে পানি, পানি কমতেছে না, অনেক পানি। ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিচ্ছে নৌবাহিনী। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা। মাগুরায় চলছে আঁতাতের রাজনীতি। সুস্পষ্ট অভিযোগ থাকলেও হত্যা মামলায় নাম নেই আওয়ামী লীগ নেতাদের। আবার আমন্ত্রণ 21 সংবাদে।
অনির্দিষ্টকালের জন্য সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সব ধরনের গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতরাতে গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে বলে জানায় পুলিশ। মাগুরায় চলছে আতাতের রাজনীতি। বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও হত্যা মামলায় আসামি করা হয়নি আওয়ামী লীগ নেতাদের। বিএনপির ত্যাগী নেতাদের অভিযোগ, সাবেক হাসিনা সরকারের সুবিধাভোগী হওয়ার কারণেই অর্থের বিনিময়ে আতাত করছেন জেলা বিএনপির কয়েকজন নেতা। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট মাগুরার পান নান্দুয়ালি এলাকায় মেহেদী হাসান রাব্বি ও ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। রাব্বির পরিবার 13 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন হত্যাকাণ্ডেও। তবে ফরহাদ হত্যায় আসামি করা হয়নি অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের। বিএনপির থেকে নেতাদের অভিযোগ, বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও দলের কয়েকজন সুবিধাভোগী আঁতাত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে। কে জড়িত না, জেলা বিএনপি না মনোয়ার সাহেব না নেতা চৌধুরী, এটা আমার জ্ঞাত না, আমাদের সাথে আলোচনা করেন। বিগত দিনে আওয়ামী লীগের সাথে থেকে আমাদের অনেক লোকজনের অনেক ক্ষতি করেছে, তারাই এখন বিএনপির সাথে এসে আমাদের উদ্ধতন কিছু নেতার প্রশ্রয় এই কাজগুলো করতেছে। মামলায় কারোর নাম দেয়া বা বাদ দেয়ায় কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতা মনোয়ার হোসেন খান। বিগত সরকারের মাগুরায় যে সমস্ত লোকজন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, সব সময় তাদের সাথে যোগাযোগ এবং তাদের দিয়ে অনেক কিছু করেছে, এমনকি বিএনপির অনেক লোককে হয়রানি করেছে, তারাই আজকে নতুনভাবে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদেরকে বাঁচানোর জন্য তারাই চেষ্টা করছে। দোষী যাদের নাম এজাহারে আসেনি, সুষ্ঠু তদন্তে তারা চার্জশিটভুক্ত হবেন বলে প্রত্যাশা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের। যদি তদন্তে সাক্ষী প্রমাণে আরও অনেকে গুলি খাইছিল, তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি, অনেকে খবর পাইছি দেখা করতে পারিনি। সেই পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যদি আরও কোনো আসামি থাকে তবে তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করবে, এটা আমি আশা করি। ফরহাদ হোসেন হত্যা মামলার তদন্তকাজ চলছে বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ। রাব্বি হত্যা মামলাও তদন্তাধীন আছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন, বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের। স্বৈরাচারের বিশ্বস্ত সহকারী ছিলেন গোলাপ, মিডিয়া দখল সহ দেশে বিদেশে অঢেল বিত্ত বৈভব। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।